আসসালামু আলাইকুম। প্রাইমারির বিশেষ সংখ্যার আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে 20 পর্বের এর আয়োজনে আজকে 15তম পর্ব। কৃষক পরিবার ছবিটি কোন শিল্পীর আঁকা? এটি এঁকেছিলেন শিল্পী এস.এম. সুলতান। চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার হচ্ছেন এস.এম. সুলতান। এস.এম. সুলতানের শিল্পকর্ম কোনটি? জমি কর্ষণ, কৃষক পরিবার, তাছাড়া প্রথম বৃক্ষরোপণ, এই চিত্রকর্মগুলো হচ্ছে এস.এম. সুলতানের আঁকা। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে, এটি কি ধরনের শিল্পকর্ম? এটি এক ধরনের ব্যঙ্গচিত্র। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা, এর চিত্রকর হচ্ছেন কামরুল হাসান। রায় বেশে নৃত্য, শিল্পকর্মটি কামরুল হাসানের। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দরটি কোথায় নির্মাণ করা হবে? এটি কক্সবাজারে। রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরনো বাতিঘর রয়েছে? বাতিঘর রয়েছে কুতুবদিয়ায়। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া অবস্থিত কক্সবাজার জেলায়। মনপুরা মূলত একটি দ্বীপের নাম, আর মনপুরা দ্বীপটি অবস্থিত ভোলা জেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন প্রতিষ্ঠান? ইউনেস্কো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন তাকে ইউনেস্কো কী হিসেবে স্বীকৃতি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর কোন মহাপরিচালক বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বীকৃতি দেন? তিনি হচ্ছেন ইরিনা বোকাভো। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে? 30 অক্টোবর 2017 সালে। কত সালে পাণ্ডুলিপিবিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কো ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টারে তালিকাভুক্ত করা শুরু করে? 2017 সালে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আর খুব বেশি দিন নেই, 1 মাস বাকি আছে। তাই সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে প্রাইমারির সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের গোছানো প্রাইভেট কোর্স, যেখানে রয়েছে 2টি কোর্স, একটি ইংরেজি এবং আরেকটি গণিত, এই গোছানো কোর্সটি পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন। যে নম্বরটি দেয়া থাকবে সেই নম্বরে ফোন করলেই আপনাদেরকে সেই কোর্সের সব ম্যাটেরিয়ালস দেওয়া হবে পিডিএফ সহ। গ্রিক ভাষায় গ্রামার শব্দের অর্থ হচ্ছে শব্দশাস্ত্র। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বি আ ক্রি যোগ অন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। সংজ্ঞাটি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ করা। কোনো কিছুর নামকে বলা হয় বিশেষ্য বা নাউন। কোন শব্দটি বিশেষ্য? এখানে বিশেষ্য হচ্ছে চাতুর্য, অন্যদিকে চতুর হচ্ছে বিশেষণ, চালাক হচ্ছে বিশেষণ, চঞ্চল এটি একটি বিশেষণ, যেটিকে অ্যাডজেক্টিভ বলা হয় ইংরেজিতে। নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? এখানে বিশেষ্য হচ্ছে বিস্ময়, অন্যদিকে মধুর, বগ্ন এবং রেশমি এগুলো হচ্ছে বিশেষণ। নিচের কোনটি বিশেষ্য? এখানে বিশেষ্য হচ্ছে দরিদ্রতা। বিশেষ্যর ক্ষেত্রে এখানে হচ্ছে গাম্ভীর্য, আর এর বিশেষণ হচ্ছে গম্ভীর। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার
শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় এবং বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেগুলোকে বলা হয় অনুসর্গ। বাক্যের যে সকল শব্দ পদের পরে বসে বিভক্তির কাজ করে তাকে বলা হয় অনুসর্গ। বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কিন্তু অনুসর্গ। তাহলে অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়। উর্দি এবং কুচকাওয়াজ এই শব্দ বাংলা ভাষায় এসেছে। উর্দি শব্দটি এসেছে হচ্ছে তুর্কি শব্দ থেকে এবং কুচকাওয়াজ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। জবানবন্দি শব্দটি কোন ভাষা থেকে আগত? জবানবন্দি এটি ফার্সি ভাষার শব্দ। গালিচা শব্দটি ফার্সি ভাষার শব্দ। নকিব শব্দটি এসেছে আরবি ভাষা থেকে। মহকুমা শব্দটি এসেছে আরবি ভাষা থেকে এবং মুসাফির শব্দটিও কিন্তু আরবি শব্দ। কোনটি দেশি শব্দ? এখানে দেশি শব্দ হচ্ছে ঢেকি। দেশি শব্দ কুড়ি। কুড়ি শব্দটি এসেছে কোরক শব্দ থেকে। তদ্ভব এর অর্থ হলো তা থেকে উৎপন্ন। দই শব্দটির উৎস ভাষা হচ্ছে সংস্কৃত। গল্প শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? গল্প শব্দটি এসেছে জল্প শব্দ থেকে। পাকা শব্দের তৎসম রূপ কোনটি? পাকা শব্দের তৎসম রূপ হচ্ছে পক্ক। কাজ শব্দের তৎসম রূপ কার্য। রাত্রি শব্দটি একটি তৎসম শব্দ। সুরঙ্গ শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। হংস কোন ধরনের শব্দ? হংস একটি তৎসম শব্দ। পূজারিণী এই কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? চক্রবাক। ফণী মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কাব্য নিচের, এখানে হচ্ছে পূবের হাওয়া। বাঁশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে ফিরিব গোধন লইয়া গায়ের ঘরে। এটি কোন কবির রচনা? এটি রচনা করেছেন কবি জসিমউদ্দিন। কোন কবির নাম অনুসারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে? জসিমউদ্দিনের নামে, জসিমউদ্দিন হল। ছাত্র অবস্থায় রচিত কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল জসিমউদ্দিনের কবিতা। কবিতাটি ছিল কবর কবিতা। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, এটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবর কবিতার রচয়িতা জসিমউদ্দিন। রম্য লেখক হিসেবে সুপরিচিত তিনি হচ্ছেন সৈয়দ মুজতবা আলী। কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছিলেন সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনী এর লেখক সৈয়দ মুজতবা আলী। অন্যদিকে বোবা কাহিনী এটি লিখেছিলেন জসিমউদ্দিন। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত? তিনি 30 দশকের কবি হিসেবে খ্যাত। হঠাৎ আলোর জলকানি কোন জাতীয় রচনা এটি? এটি একটি প্রবন্ধ গ্রন্থ। তিথিডোর গ্রন্থের রচয়িতা বুদ্ধদেব বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা অবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদন করতেন তার নাম হচ্ছে বাসন্তিকা। কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। বেগম সুফিয়া কামাল কোন ধরনের কবি? তিনি একজন গীতি কবি। কোনটি সুফিয়া কামালের কবিতা? তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে কবিতাটির গঠন রীতি মূলত সংলাপ নির্ভর। তাহারেই পরে মনে কবিতার কবির অনুভূতির সাথে তুলনীয় হচ্ছে শীতের রিক্ততা। সাজের মায়া কাব্য রচনা করেছিলেন
বেগম সুফিয়া কামাল। তাছাড়াও তার বিখ্যাত রচনা হচ্ছে ৭১-এর ডায়েরি, যেটি সুফিয়া কামালের রচনা, শিশুতোষ গ্রন্থ ইতল বিতল, তার উপাধি হচ্ছে জননী সাহসিকা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হিসেবে তিনি সমধিক পরিচিত বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল সম্পর্কে যে বক্তব্যটি আমরা দিতে পারি সেটি হচ্ছে তিনি একজন কবি ও সমাজসেবক। তিনি মূলত একজন গীতিকবি। রাত্রিশেষ কী ধরনের রচনা? রাত্রিশেষ এটি হচ্ছে একটি কাব্য। মেঘ বলে চৈত্রে চাপ কাব্যগ্রন্থটির লেখক আহসান হাবীব। ছায়া হরিণ কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন আহসান হাবীব। সারা দুপুর এই কাব্যটির রচয়িতা আহসান হাবীব। আহসান হাবীবের কাব্যগ্রন্থ নিচের কোনটি? আশার বসতি, সারা দুপুর, ছায়া হরিণ, দুই হাতে দুই, আদিম পাথর, এই সবগুলোই মূলত রচনা করেছেন আহসান হাবীব। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত এটি একটি উপন্যাস। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। কোনটি প্রতীকধর্মী উপন্যাস? প্রতীকধর্মী উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। শওকত ওসমান যে উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেছিলেন সেটি হচ্ছে কৃতদাসের হাসি। জাহাকুল আবদ এই শব্দের অর্থ হচ্ছে গোলামের হাসি। কাকরমণি নাটকটি রচনা করেছিলেন শওকত ওসমান। নীলিমা ইব্রাহিম সম্পর্কে যদি জানতে চান তাহলে শর্টকাটলি যেটা আপনি জানতে পারেন সেটি হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালে। 1921 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেন 2002 সালে। জন্মেছিলেন বাগেরহাট জেলায়। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে 20 শতকের মেয়ে। তার বিখ্যাত প্রবন্ধ আমি বীরাঙ্গনা বলছি, এই দুইটা জিনিসই হচ্ছে সবচেয়ে বেশি আসে। তার আত্মজীবনী হচ্ছে বিন্দু বিসর্গ। তিনি নাটক রচনা করেছিলেন রমনা পার্কে। উপন্যাস হচ্ছে 20 শতকের মেয়ে, নাটক রমনা পার্কে, প্রবন্ধ আমি বীরাঙ্গনা বলছি, তার আত্মজীবনী বিন্দু বিসর্গ। বিগত বছরের বিভিন্ন প্রশ্ন দেখলে বুঝতে পারবেন তার এই রচনাগুলোই সবচেয়ে বেশি বিভিন্ন পরীক্ষায় আসে। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। রমনা পার্কে নাটকটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি আবারও আপনাদেরকে জানাতে চাই, ইংরেজি এবং গণিতের উপরে মাত্র 15 দিনে সর্বোচ্চ গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্বপ্নের স্কুলের প্রাইভেট কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। কোর্সের নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা রকেটে এই নম্বরে প্রেরণ করে অবশ্যই ফোন দিয়ে আপনার ম্যাটেরিয়ালসগুলো কনফার্ম হবেন এবং ম্যাটেরিয়ালসগুলো আপনার কাছে শেয়ার করা হবে। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কম্পিউটার জগৎ। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারী সমিতির নাম হচ্ছে বেসিস। এই বেসিসের অর্থ হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম হচ্ছে আইসাইট। বাংলাদেশের কোন শহরটিকে প্রথম সাইবার সিটি বলা হয়? সিলেট শহরকে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর জেলা। সরকারি কোন ওয়েবসাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ফর্ম ডাউনলোড করে নেওয়া যায়? www.forms.gov.bd। জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা ঘটেছে কোন শতকে? 21 শতকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটি অবদান সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি অবদান হচ্ছে কম্পিউটারের। হার্ভার্ড মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন? তিনি কানাডার অধিবাসী। বিশ্বগ্রাম কি? বিশ্বগ্রাম হচ্ছে তথ্য ও প্রযুক্তি ভরা বিশ্ব। বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কানেক্টিভিটি। নিজের কোনটি সারা বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে? এটি হচ্ছে
তথ্য প্রযুক্তি বা ইন্টারনেট। দূরবর্তী কোনো ব্যক্তির সাথে যোগাযোগের সময় কোনটি থাকা প্রয়োজন? ইন্টারনেট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে একটি মাইল ফলক হচ্ছে ইন্টারনেট সেবা। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন স্টিফেন হকিং। দ্য ইউনিভার্স ইন এ নাটশেল গ্রন্থটির লেখক স্টিফেন হকিং। বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর প্রকাশিত নতুন বইয়ের নাম দ্য গ্র্যান্ড ডিজাইন। চন্দ্র ও সূর্য জল এবং স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে। পানির এই ফুলে ওঠাকে বলা হয় জোয়ার। উপকূলে কোনো একটি স্থানের পরপর দুইটি জোয়ারের মধ্যে ব্যবধান হল প্রায় 12 ঘন্টা। জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়। প্রচণ্ড জোয়ারের কারণ কি? জোয়ারের কারণ হচ্ছে যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় থাকে। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্র্যাটোমণ্ডল। বায়ুমণ্ডলের উচ্চতম স্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে আয়নমণ্ডলের ঊর্ধ্বস্তরে। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন? 73%। মাইটোকন্ড্রিয়াতে অনুপস্থিত ব্যাকটেরিয়া। মাইটোকন্ড্রিয়ার কোষে কী ধরনের অঙ্গাণু আছে শ্বসন অঙ্গাণু। আজকে এই পর্যন্তই। আমরা পুরো প্রাইমারির জন্য বিশেষ একটি সাজেশন তৈরি করে আপনাদের অতি শীঘ্রই দিব এবং প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা সাজেশন পাবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।